আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ। সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে পাল্টে গিয়েছিল 24-5 আগস্টের পর থেকে। ইউনূসের আমলে তলানিতে গিয়ে থাকা সেই সম্পর্কে নতুন অধ্যায়ের শুরুটা অনেকেই দেখতে পেয়েছিলেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে। বিএনপির সাথে ভারতের সম্পর্কে নতুন রূপ দেখে বিএনপি বিরোধীদের অনেকে এমন মন্তব্য করেছিলেন, ভারতের সাথে সুসম্পর্কের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে। যদিও এসব কথার সপক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর মধ্যে মাসখানেক আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গেলে মনে করা হয়েছিল দিল্লি না ঢাকার রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কাছাকাছি আসছে। কিন্তু সেই সফরের পর খলিলুর রহমানের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, মাসখানেকের মধ্যে সেটি যেন কোথায় হারিয়ে গেছে। যে খলিলুর রহমান গত 11 এপ্রিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে বলেছিলেন তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে আস্থা বাড়ানো দরকার, 1 মাসের কম সময়ে তার সেই ধৈর্য যুদ্ধে ঘটে গেল। যখন তাকে বলতে শোনা গেল পুশ ইনের পাল্টা জবাব দেবে বাংলাদেশ, আর তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না, এই বক্তব্যের পরই তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা বসেছেন, যেটির কাজ শেখ হাসিনা আমলে প্রথমে চীনের, পরে ভারতের করার কথা ছিল। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের 3 দিকের সীমান্ত জেলাগুলোতে বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন বিজেপির ব্যাপক বিজয়ের পরপরই দেখা যাচ্ছে 1 মাস আগে সেই মধুময় সম্পর্ক ছুটে যাচ্ছে। দুদিনের মধ্যে খলিলুর রহমানের কাউন্টার পার্ট ভারতও পুশ ইন এবং তিস্তার সমস্যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে জেতার পরপরই বাংলাদেশের অনেকের মধ্যে পুশ ইন নিয়ে যে আতঙ্ক দেখা যাচ্ছে, সেটি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রাগঢাক না রেখেই বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে যেসব বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো তাদের চোখ এড়ায়নি। ভারত যা বলেছে তার অর্থ দাঁড়ায় ভারতে থাকা অবৈধ অভিবাসীদের বাংলাদেশকে ফেরত নিতে হবে। আবার ভারতীয় গণমাধ্যমের খবর হলো বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বিধানসভায় শপথ নেয়ার 45 দিনের মধ্যে বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিবে। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় আসার আগে থেকে ভারতের সাথে যে কুসুম কুসুম সম্পর্কের ইঙ্গিত দেখা গিয়েছিল, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় পদ্মফুলের বাম্পার ফলনে সেই সম্পর্কের মধ্যে অশনি সংকেত কেন দেখা যাচ্ছে? কড়া কথার জবাব কেন দ্বিগুণ কড়া কথায় আসছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পদ্মফুলের বাম্পার ফলনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবারই তারা বুঝে নেবে দায়িত্ব। কিন্তু এরই মধ্যে পশ্চিমবঙ্গের ভোটের ফল আসার পর থেকে পুশিন নিয়ে ঢাকার পক্ষ থেকে কিছু আশঙ্কার কথা শুধু শোনাই যাচ্ছিল না, বাস্তবে কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। যেমন পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর পুশিন যাতে না হয় সেজন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশঙ্কার কথা জোর দিয়ে না বললেও বিজেপিকে যে সতর্ক থাকতে বলেছেন সেটি জানিয়েছেন। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 5 মে মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে পুশ-ইন নিয়ে বড় ধরনের আশঙ্কা আছে। খলিলুর রহমান বলেছেন, ভারত সরকার যদি পুশ ইন করে তাহলে ঢাকাও পাল্টা ব্যবস্থা নেবে। অথচ গত মাসের 7 তারিখে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছেন। সে সফরের পর ভারত থেকে তেমন কোনো উচ্ছ্বাস দেখা না গেলেও খলিলুর রহমান এবং তার সরকার ছিল উচ্ছ্বসিত। দিল্লি থেকে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে একই বিমানে করে মরিশাসেও গিয়েছিলেন। সেখানে বসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু হচ্ছে না, বরং এই সম্পর্ক অনেক দিনের, একই নদী, একই সীমান্ত, কাছাকাছি সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সম্পর্ক। এই সম্পর্কে যে ফাটল ধরেছে সেটি জোড়া লাগাতে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে আস্থা অর্জন করতে হবে, এমনটাই মত ছিল তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। তার এই বক্তব্যের 1 মাস না পুরোতেই সেই খলিলুর রহমানই বলেছেন, ভারত যদি পুশ-ইন করে তাহলে বাংলাদেশও পাল্টা জবাব দেবে। সাথে কথা বলেছেন তিস্তা নিয়ে, ভারতকে সোজাসাপটা বলে দিয়েছেন তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকলে চলবে না। নির্বাচনের আগে থেকে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে জয়শঙ্কর আসার মধ্য দিয়ে ভারতের সাথে বিএনপির সম্পর্কের এক নতুন দিগন্ত অনেকে দেখতে পেয়েছিলেন। নতুন দিগন্ত বলা হচ্ছিল কারণ 2001 সাল থেকে 2006 সালের বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক চরমভাবে খারাপ হয়েছিল। বিশেষ করে বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র ধরা পড়ার পর বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য চরম সংকট হিসেবে দেশটি দেখেছিল।
কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে জেতার পরপরই বাংলাদেশের নির্বাচনের আগে থেকে শুভ সম্পর্কের ইঙ্গিতটা হঠাৎ করে প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্নটা দেখা দিয়েছে যখন 7ই মে খলিলুর রহমানের বক্তব্যের জবাব দিয়েছে দিল্লি। বাংলাদেশে যা পুশিন তা ভারতে পুশ ব্যাক হিসেবে পরিচিত। এ রাজ্যে নির্বাচনী প্রচার পর্বে বিজেপি বারবার দাবি করেছে ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে বের করে দেওয়া হবে। খলিলুর রহমানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, অবৈধভাবে যে সমস্ত বিদেশি নাগরিক ভারতে আছে তাদের ফিরিয়ে দেওয়াই ভারতের নীতি। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে এমন একাধিক মন্তব্য তাদের চোখে পড়েছে। অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে প্রত্যর্পণের মূল বিষয়টির প্রেক্ষাপটে মন্তব্যগুলোকে বিচার করতে হবে। এতে অবশ্যই বাংলাদেশের সহযোগিতার দরকার বলে তিনি মনে করেন। প্রশ্ন হলো, সে সহায়তাটা কেমন? রণদীপ জয়সওয়াল বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাইয়ে 2860টিরও বেশি মামলা ঝুলে আছে। তার মধ্যে অনেকগুলোই বিবেচনাধীন 5 বছরের বেশি সময় ধরে। তার কথায় বাংলাদেশ তাদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলেই ভারত আশা করছে, যাতে ভারত থেকে অবৈধ অভিবাসীদের ফেরত দেওয়া যায়। দর্শক, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যখন খলিলুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছে, তখন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দিচ্ছে আরো একটি খবর। সেটি হলো, পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণের জমি বরাদ্দ দেবে বিজেপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ শেষ করা হবে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে এনেছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতগুলো জায়গায় সভা করেছেন, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে সরানোর বিষয়ে সুর চড়িয়েছিলেন। দলটি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রশ্রয় দিয়ে আসছে। যদিও মমতা ব্যানার্জির তৃণমূল সরকার এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছিল। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের মধ্য দিয়ে বিস্তৃত। বাংলাদেশ ও ভারত বিশ্বের 5ম বৃহত্তম বর্ডার বা সীমানা ভোগকারী দেশ। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমানা প্রায় 2216 কিলোমিটারের কিছু বেশি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হবে, যার ফলে সীমান্ত জেলাগুলোতে বর্তমানে যে জনতান্ত্রিক পরিবর্তন ঘটেছে তা রোধ করা যাবে। এই লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে 2021 সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্য পরিধি 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তখন একে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। সীমান্ত সমস্যা আর পুশি নিয়ে দুপক্ষের মধ্যে যে কথার উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে উঠে আসে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে আলোচিত তিস্তা পানি বন্টন চুক্তি ইস্যু, যেটি অনেক দিন ধরে ঝুলে আছে। চীন যাওয়ার আগে হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসেন, তিস্তা নিয়ে ভারতের জন্য বসে থাকা যাবে না। তারপর তিনি চীনে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনাও করেন। তিস্তা নিয়ে টানাপোড়েন বহুদিন আগেই বহু দূর গড়িয়েছিল। 2011 সালে ভারতের নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার এই চুক্তি প্রায় করে ফেলেছিল, কিন্তু তখন বাদ সাথে পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্য সরকার। সে চুক্তি হলে বাংলাদেশ পেত 37.5% আর ভারত পেত 42.5% পানি। হিমালয়ের সিকিম অঞ্চল থেকে আসা তিস্তা নদীটির দৈর্ঘ্য 414 কিলোমিটার। এর মধ্যে প্রায় 300 কিলোমিটার ভারত অংশে আর 115 কিলোমিটার বাংলাদেশে পড়েছে। এর মধ্যে ভারত তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণের মূল কেন্দ্রে গজলডোবা ব্যারেজ করেছে। এই ব্যারেজের কারণে ভারত আপস্ট্রিমে পানি আটকে রাখতে পারে এবং তা সেচ চ্যানেলে সরিয়ে নেয়। এর ফলে শুষ্ক মৌসুমে নদীর বাংলাদেশ অংশে প্রায় প্রতি বছরই খরা দেখা যায়। সেই সঙ্গে বর্ষার অতিরিক্ত পানি ছাড়ার ফলে সৃষ্টি হয় বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যা। এ নিয়ে বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলাগুলোয় মানুষের মধ্যে ক্ষোভও দেখা গেছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। সমীক্ষার মাধ্যমে 2016 সালে আওয়ামী লীগ আমলে এর প্রাথমিক কাজ শুরু হয়। সমীক্ষা শেষে 2023 সালে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়।
মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ, সেই সঙ্গে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো, নদীর দুপাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে ভাঙন রোধ করা, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, হোটেল, রেস্তোরাঁ, 150 মেগাওয়াটের সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরি সহ পুরো এলাকাকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা, যার বড় অংশই আসবে ঋণের অর্থ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়ে আসছে চীন। এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর ধরে একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চেয়েছিল, তখন আওয়ামী লীগ আমলে তিস্তা প্রকল্পে ভারতও আগ্রহ দেখায়। 2024 সালের মে মাসে বিষয়টি আলোচনা করতে ঢাকা আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এরপর জুনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিল্লি। প্রকল্পের সমীক্ষা করতে ভারতের একটি কারিগরি দল দ্রুতই ঢাকায় সফর করবেন বলে শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মাসখানেকের মাথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ তৈরি হয়। ইউনূস নিজে চীনে গিয়ে এ নিয়ে আলোচনা শুরু করেছেন। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী মাত্র 1 মাস আগে ভারত সফরে গিয়ে তিস্তার পানি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন, কিন্তু 1 মাস পর চীন যাওয়ার আগে শোনালেন ভিন্ন কথা। বিশ্লেষকেরা মনে করেন, তিস্তা যেহেতু ভারতের চিন্তার বড় কারণ, 7 সিস্টার্স ঘেঁষে, তাই এই প্রজেক্টে চীনের অন্তর্ভুক্তির বিষয়টি ভারত কখনোই ভালো চোখে দেখে না। রণদীপ জয়সওয়ালের বক্তব্যে তিস্তা নিয়ে বিস্তারিত কিছু উঠে আসেনি। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টি এবং এসব নদী সংক্রান্ত সব ধরনের ইস্যু নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপক্ষীয় কাঠামো রয়েছে। বিদ্যমান যৌথ প্রক্রিয়াগুলো নিয়মিত বৈঠকের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কের মধ্যে 3টি কারণে নেতিবাচক মোড় দেখা যাচ্ছে। কয়েক মাস আগের সম্পর্কের রসায়ন এখন আর কেবল বন্ধুত্বপূর্ণ কূটনীতির উপর থাকছে না, বরং তা অভ্যন্তরীণ রাজনৈতিক জাতীয়তাবাদ এবং ভূ রাজনৈতিক স্বার্থের এক জটিল জালে আবদ্ধ হয়ে পড়েছে। শুরুটা হয়েছে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথার মতো দিয়ে। এখন দেখার বিষয়, 9 মে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শপথ নেওয়ার পর প্রথমে সীমান্ত আর পুশিন এবং তারপর তিস্তার পানি নিয়ে কি পদক্ষেপ নেয়। সেটির উপরে নির্ভর করছে কথার কূটনীতি আরো কতটা উত্তেজনা ছড়াবে। সেই উত্তেজনা বাড়লে সেটি দুই দেশের সংখ্যালঘু ইস্যু ছাড়াও অভ্যন্তরীণ রাজনীতির অনেক লুকানো ইস্যুতেও ছড়িয়ে পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সরকারের আমলে আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটি রীতিমতো দাকুমড়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের পর্যটন, আমাদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে ভারতের সঙ্গে যে সকল চলমান বিষয় গত 17 বছরে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল, তা রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সীমিত আকারে খুব অল্প পর্যায়ে সেগুলো চালু আছে। যেমন ধরুন, আমরা ভারতের বড় বড় যে বন্দরগুলো, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারতাম এবং বছরে না হলো $1.5 বিলিয়ন অথবা $1 বিলিয়ন, নট লেস দেন $1.5 বিলিয়ন আমরা বাণিজ্যিক সুবিধা পেতাম। আমাদের দেশ থেকে আমরা যখন এক্সপোর্ট করতে গিয়ে এখানে আমাদের ঢাকা বিমানবন্দর বা আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে সকল এয়ারে অথবা সিতে যে সকল শিপমেন্ট ইউরোপে যায়, আমেরিকাতে যায়, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়োর কারণে বা অন্য বিভিন্ন কারণে আমরা সেই শিডিউলগুলো রক্ষা করতে পারিনি। জাস্ট উদাহরণ, যদি চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বা একটা জাহাজ আমরা ইস্ট কোস্টে পাঠাতে চাই আমেরিকাতে, তো সেক্ষেত্রে কাট আপ টাইম ধরুন 30 দিন। এখন আমাদের গার্মেন্টস মালিকরা দেখা গেল যে এই কাট আপ টাইমের মধ্যে তাদের হাতের সময় আছে 15 দিনের, কারণ হলো প্রোডাকশনে তাদের দেরি হয়েছে। এখন 15 দিনের মধ্যে সে কোনো, যাকে বলা হয়, সিতে এই মাল পাঠাতে পারছে না, মানে সমুদ্রের পথে এই মাল পাঠাতে পারছে না, তাকে এয়ারে পাঠাতে হবে। তো এয়ারে যদি পাঠাতে হয়, তাহলে সিতে যদি মালের ভাড়া হয় $1000, এয়ারে এটির ভাড়া হয়ে যাবে $10,000, জাস্ট 10 টাইমস। তখন সে কাজ করে কি, বাংলাদেশ থেকে এই মালটি সমুদ্রপথে বাই ট্রাকে অথবা বাই এয়ারে সে কলকাতাতে, নবাসিবাতে,
মুম্বাইতে, অন্য যে কোনো একটা সমুদ্র অথবা বিমানবন্দরে সে পাঠিয়ে দেয়। তারপরে সে এটাকে ওই কাঙ্ক্ষিত গন্তব্যে ইউরোপে বা আমেরিকাতে পাঠায় দেয়। এতে করে তার যে টাকা সেভ হয়, আমাদের যে লাভ হয়, আমরা হিসাব করে দেখেছি বছরে $1.5 বিলিয়ন, অর্থাৎ প্রায় 16 থেকে 17 হাজার কোটি টাকা বাংলাদেশের লাভ হয়। এটা এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটো মিলিয়ে। একইভাবে আবার আমরা যে মালগুলো চায়না, মানে বিশেষ করে ইউরোপ থেকে আনি, আমেরিকা থেকে আনি, ইভেন মিডল ইস্ট থেকে আনি। তো মিডল ইস্ট থেকে যে মালগুলো আনি সেগুলোর যে জাহাজের ফ্রিকোয়েন্সি চট্টগ্রাম বন্দরের সাথে, সেই বন্দরের সাথে ফ্রিকোয়েন্সিটা আমাদের মেলে না। এই জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে কখনো শ্রীলঙ্কা হয়ে আসে, কখনো কলম্বো হয়ে আসে, ইভেন সাংহাই থেকে যে মালগুলো আসে সেইগুলো এই ট্রানজিট হয়ে আসার কারণে ক্ষেত্র বিশেষে 1.5 মাস সময় লাগে। এজন্য ভাড়া কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আমরা করি কি, ফ্রিকোয়েন্সি সাংহাই থেকে দেখা গেল কলকাতাতে হলদিয়া পোর্টে, সাংহাই থেকে মুম্বাই পোর্টে যে শিপমেন্টগুলো আসে সেখান থেকে আমরা আবার বাংলাদেশে নিয়ে আসি ফ্রিকুয়েন্টলি। এভাবে আমরা গত 10-15 বছর ধরে ভারতের এই সুযোগগুলো পাচ্ছিলাম। বিনিময়ে ভারত আমাদের কাছ থেকে কি পাচ্ছিল সেটা আপনারা জানেন ভালো। এখানে মূল ব্যাপার হলো যে আমরা তাদেরকে সব ট্রানজিট দিয়ে রেখেছিলাম, কিন্তু আমাদের দেশের সঙ্গে ভারতের যে ব্যবসায়িক সুযোগ সুবিধা, সেখানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর ব্যবহার করে তাদের 7 সিস্টারে তারা যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা চিন্তা করছিল সেটা আসলে ভারতের জন্য কখনোই ভায়াবল হয়নি। টিল না, হয়তো ভবিষ্যতে হতো। অথবা আমরা যে ভৈরব যে বন্দর, আশুগঞ্জ ভৈরব যে বন্দর, নদী বন্দর, এটাকে ভারত ব্যবহার করে এখান থেকে কার্গোতে তারা কলকাতা থেকে মাল পাঠাতো। এই মালগুলো আবার বাই রোডে সেই কুমিল্লা হয়ে তারপরে সেটা সেই সীমান্তে যাকে বলা হয় আগরতলা চলে যেত। তো এটা ওদের ছিল, কিন্তু এটাও যে খুব বেশি ভায়াবল হয়েছে, নট লাইক দ্যাট। এর বাইরে বাংলাদেশ থেকে বাসে করে কলকাতাতে যাওয়া যেত, কলকাতা থেকে বাসে, এটা রেসিপ্রোকাল ছিল, আমাদেরও লাভ হতো ওদেরও লাভ হতো। আবার বাংলাদেশ থেকে ট্রেনে করে সেই কলকাতাতে যাওয়া হতো, না মানে লঞ্চে করে, আবার কলকাতা থেকে লঞ্চে বা স্টিমারে করে ঢাকা আসা যেত। এই কাজগুলো শুরু হয়েছিল, কিন্তু এগুলো ব্যাপকভাবে চালু হয়নি, এবং এই বিষয়গুলো ছিল আসলে রেসিপ্রোকাল। কিন্তু ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর হলো যে আমাদের ছিটমহল যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা শূন্য। এটা পৃথিবীর ইতিহাসে এক অনন্য ঘটনা। শেখ হাসিনাকে আপনি যত গালাগাল করেন না কেন, এই একটা বিষয়ের জন্য তাকে পুরস্কৃত করতে হবে, ধন্যবাদ দিতে হবে, যে বাংলাদেশের সাথে ভারতের যে ছিটমহল সমস্যা, এরকম সমস্যা সারা দুনিয়াতে লক্ষ লক্ষ সমস্যা রয়েছে, যেটি 100 বছরও রিজলভ হয়নি, 50 বছরও হয়নি, কিন্তু বাংলাদেশের ছিটমহল সমস্যা যেভাবে শেখ হাসিনার জমানাতে নিষ্পত্তি হয়েছে এটি বিরল। 1। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্তে বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, এটা নিয়ে যে সমস্যা ছিল, সেখানে যে আমরা নতুন রিশিডিউল অ্যাটলিস্ট 8 থেকে 10,000 বর্গ কিলোমিটার এলাকা, 10,000 বর্গ কিলোমিটার এলাকা আমরা পেয়েছি। ভারতের কাছ থেকে চিন্তা করতে পারেন 10,000 বর্গ কিলোমিটার এলাকা, কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা বললাম, ধরুন 1,000 বর্গ কিলোমিটার এলাকা, ধরুন 1 বর্গ কিলোমিটার এলাকা আমরা এটা ভারত থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে ভারতের সঙ্গে মায়ানমারের সঙ্গে আমাদের যে সমুদ্র বিরোধ ছিল, সেই বিরোধও শেখ হাসিনার জামানাতে একটা নিদারুণভাবে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি, চমৎকার একটি ফলাফল পেয়েছি। এখনও কিছু আনসেটেল বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে রেল ট্রানজিট, অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এসে একেবারে সব মক্তবে পড়ে। কেবলমাত্র আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি রপ্তানিতে ধস নেমেছে। বাংলাদেশ থেকে ভারতে যে আমরা রপ্তানি করতাম বিনা শুল্কে, একেবারে সম্পূর্ণ বিনা শুল্কে, সেটা বন্ধ হয়ে গেছে। আর ভারত থেকে আমরা যে সকল পণ্য আনতাম, সেই সকল পণ্য আমরা আনছি, বিকজ ওইগুলো ছাড়া আমাদেরও চলবে না আর ভারতেরও চলবে না। তো এই জায়গাগুলোতে আমাদের কস্টিং অনেক বেড়ে গেছে, এবং ভারতের এই বেপরোয়া এক্সপোর্টের কারণে আমাদের যে স্পিনিং মিলগুলো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। এত কিছুর পরেও ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি বর্তমান সরকারের ছিল টপ প্রায়োরিটি। এর কারণ হলো যে আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প সাহিত্য, সংস্কৃতি, মন মানসিকতা, এমনকি বিনোদন, এগুলোর সঙ্গে ভারতের যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমাদের বাংলাদেশের ভিক্ষুকরা ভারতে যায় ভিক্ষা করতে, সারাদিন ভিক্ষা করে চলে আসে। ভারতের ভিক্ষুকরা বাংলাদেশে আসে ভিক্ষা করতে, এবং সীমান্তে তারা ভিক্ষা টিক্ষা করে চলে যায়। সীমান্তে বিভিন্ন জায়গাতে অন্ততপক্ষে 10 লাখ লোক রয়েছে যাদের এই সীমান্ত বাণিজ্যের উপর নির্ভর করে। বাংলাদেশের কাঁচামরিচ ভারতে পাঠাবে, ভারতের ডিম বাংলাদেশে আনবে, এবং ডেইলি এই কাজ করে এক একজনের 500, 1,000, 2,000, 5,000 টাকা লাভ হচ্ছে। এগুলো নিয়ে সিন্ডিকেট আছে, বড় বড় চোরাকারবারি গ্রুপ আছে। সীমান্তে 10 লক্ষ লোক মোটামুটি এই শেখ হাসিনার পতনের পরে রীতিমতো মানে না খেয়ে মরার মতো অবস্থা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার জন্য
ভারতের সাথে যে সম্পর্ক এটি এই সরকারের একটা প্রায়োরিটি সম্পর্ক ছিল, কিন্তু এটি হয়নি। এটি বরং এখন বুমেরাং হয়ে গেছে। যে দৃশ্য আমরা দেখছি বা যে সকল কথাবার্তা শুনছি, তাতে করে মনে হচ্ছে যে খুব দ্রুত এবং সহসা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন এই সম্পর্কটা কি কারণে হলো? তারেক রহমান সাহেবের সঙ্গে তো ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে, ভালো হবে, এবং এইভাবে একটা চুক্তি, এইভাবে একটা কথাবার্তা বলেই তো সেখান থেকে আনা হয়েছিল। এরকম তো বাজারে প্রচলিত আছে। সত্য মিথ্যা বিএনপি ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে কেন এরকম হলো? এটা প্রশ্ন। অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ক্ষমতা লাভ করার সাথে সাথে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে আইনটি পাশ করেছে, যার মাধ্যমে আওয়ামী লীগকে এখন একেবারে পার্লামেন্টে আইন করে রাজনীতি করতে নিষিদ্ধ করা হয়েছে, এটা ভারত ভালোভাবে নেয়নি। মানে শুধু ভারত ভালোভাবে না, এটাকে ভারত মনে করছে তাদের সাথে একটা অপমানজনক একটা অবস্থা। এর কারণ হলো, যদি তারেক রহমান সাহেবের সঙ্গে ভারতের আসলে কোনো কথা হয়ে থাকে, ভারত যদি আসলে তাকে কোনো গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তাহলে এখানে তাদের যারা বন্ধু, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে একটা করিডোর দেওয়া, তাদেরকে একটা সুযোগ দেওয়া, এই কাজগুলো বিএনপির কাছে সঙ্গতি কারণে ভারত দাবি করেছিল বা ভারত এই প্রস্তাবগুলো রেখেছিল। যেহেতু সেই জিনিসগুলো করা হয়নি, তো সঙ্গত কারণেই যাকে বলা হয় ভারত রাগ করবে, নিঃসন্দেহে ভারত রাগ করবে, এবং বাস্তবে সেই জিনিসটাই ঘটেছে। এবং এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে সরকার ক্রমশ চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার ক্রমশ আমেরিকার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমেরিকা এবং চীন, এই দুটো তো কোনো অবস্থাতেই আপনি একত্রে রাখতে পারবেন না। আপনি আমেরিকাকে যদি আরও 1000টা প্লেন কিনেন, বাংলাদেশের তেল গ্যাস সব কিছু দিয়ে দেন, কিন্তু যদি আপনি চীনের সাথে বন্ধুত্ব করতে চান, দহরম মহরম করতে চান, এটা আমেরিকা কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো এই যে কূটনীতির যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যেটা ধরুন জাপান পারে, যেটা ভারত পারে, এমনকি যেটা পাকিস্তান পারে, সেটা আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একদিকে আপনি চীনকে রাখবেন, আর একদিকে ভারত রাখবেন, অন্যদিকে আমেরিকার সঙ্গে সমানে খেলবেন, যেটা শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, টিকেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি। তো সেই দিক থেকে যে নতুন সরকার, তাকে যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপন করতে হবে। ইট মাইট বি ইউএসএ, ইট মাইট বি চায়না, ইট মাইট বি দিল্লি। যেভাবে এখন ধরুন সৌদি আরব টিকে আছে আমেরিকার উপর নির্ভর করে, উত্তর কোরিয়া টিকে আছে চীনের উপর নির্ভর করে, শ্রীলঙ্কা টিকে আছে চীনের উপর নির্ভর করে, মায়ানমারকে তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিত আমেরিকা। তাদের বার্মা অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ দরকার হলে মায়ানমারকে শেষ করে দিত। পৃথিবীতে মানে যে কটি রাষ্ট্রকে, অন্য অফ দ্য টপ 5 যে রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে, তার মধ্যে মায়ানমার অন্যতম। 5টি শত্রু রাষ্ট্রের মধ্যে আমেরিকার। তো সেখানে মায়ানমারে তারা কিছু করতে পারছে না, শুধুমাত্র চীনের কারণে। এবং এই যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা, এখানে জাতিসংঘের মাধ্যমে যে খেলাধুলা হচ্ছে, এখানে যে ডিপ স্টেট পলিসি হচ্ছে, এখানে যে আমাদের শান্তি দাদু, শান্তি দাদি, তারা যে ক্ষমতায় আসছেন, এটার পেছনে মূলত এই যে বার্মা অ্যাক্টের মাস্টার প্ল্যান এবং মায়ানমারকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান রয়েছে। তো সেই জায়গাতেও মায়ানমার টিকে আছে চীনের উপর ভরসা করে, এবং চীন এতটা শক্তিশালী, তারা মায়ানমারে এই মুহূর্তে অন্তত 10টা গ্রুপ রয়েছে পরস্পরের সাথে যুদ্ধ করছে। তারপরে এই 10টা গ্রুপের সাথে কিন্তু সেই মুরব্বী হিসেবে সম্পর্ক রক্ষা করে চলছে। তো এনিওয়ে, বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে, সেই অবস্থায় বাংলাদেশ হয়তো চীনের দিকে যাবে বা চেষ্টা করছে, বাংলাদেশ হয়তো আমেরিকার সাথে আরও বন্ধুত্ব করার চেষ্টা করছে বা করবে, কিন্তু ভারতের সাথে যে বন্ধুত্বের একটা সূচনা হয়েছিল এই সরকারের, সেটা এই মুহূর্তে যে জটিল পরিস্থিতিতে পড়েছে, সেটা সহসা এই পরিস্থিতির উন্নতি হবে না। 1। 2 নম্বর হলো যে সরকার এখন অনেকটা মাইন্ডকেট সিপায় পড়ে গেছে। সে ইচ্ছা করলেও ভারতকে ছাড় দিতে পারবে না। ভারতকে ছাড় দিতে হলে আওয়ামী লীগকে ছাড় দিতে হবে। আওয়ামী লীগকে যে ছাড় দেবে, সেই ছাড় দিতে হলে বাংলাদেশে জামাত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের যে সম্পর্কটা, এটা থাকবে না। রাজপথে বিরোধী দলগুলো চিল্লাফাল্লা করবে, সরকারের মধ্যে অস্থিতিশীলতা দেখা দেবে। আওয়ামী লীগের যারা লোকজন আছে, আবার তারাও বাংলাদেশে এসে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কিচ্ছু করবেন না বা চুপচাপ বসে থাকবেন। থিংস নট লাইক দ্যাট। ফলে কেমন একটা জটিল হয়ে গেছে না পুরো পরিস্থিতি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।